সম্পদের পাহাড় গড়তে প্রভাবশালীদের ছায়ায় থাকত গোল্ডেন মনির, ম্যানেজ করতেন দামি গাড়ি দিয়ে। ঘটনার অধিকতর তদন্ত করবে ডিবি। এবার সব শ্রেণীতেই ভর্তি লটারিতে পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চ পরীক্ষার আশায় আহ্বান। সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রি করবে না মিল মালিকরা, বাজার নিয়ন্ত্রণে বাধ্যতামূলক খাদ্যশস্য সংগ্রহের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ফ্রিল্যান্সার পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন। তৃণমূলে আগ্রহ না থাকায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দোটানায় বিএনপি, দলীয় প্রতীকে হয়রানি বাড়ার অভিযোগ, আগ্রহ স্বতন্ত্র হিসেবে লড়ার। শুধু আমেরিকা নয়, বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিতে প্রস্তুত বাইডেন। মন্ত্রিসভার 6 সদস্যের নাম ঘোষণা, ফের পরাজয় অস্বীকার ডোনাল্ড ট্রাম্পের। এবং বঙ্গবন্ধু টি-20তে কাল সাকিব মাহমুদুল্লাহ খুলনার মুখোমুখি হবে রাজশাহী। আরেক ম্যাচে ঢাকার বিপক্ষে লড়বে চট্টগ্রাম। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজধানীর প্রগতি সরণিতে গোল্ডেন মনিরের গাড়ির শোরুম। প্রভাবশালীদের ম্যানেজ করার জন্য দামি গাড়ি ছিল তার জাদুর কাঠি। মনিরের বাসার গ্যারেজে রাখা গাড়ি দুটি আনা হয় শুল্কমুক্ত সুবিধায়, আর র্যাবের অভিযানের পরও গাড়ি দুটি পড়ে আছে মনিরের গ্যারেজেই। তবে অভিযানের পরও জব্দ তালিকায় নেই এসব গাড়ি। পুলিশ বলছে, চতুর্থ দিনের রিমান্ডে বিপুল সম্পত্তির পেছনে নানা তথ্য দিয়েছেন মনির। ঘটনার অধিকতর তদন্তের জন্য তাকে হস্তান্তর করা হবে ডিবির কাছে। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। অটো কার সিলেকশন, অবৈধ সব কাজ কারবারের বৈধতা দিতে গোল্ডেন মনির এই শোরুমেই নিয়ে আসতেন বড় বড় কর্তা ব্যক্তি আর প্রভাবশালীদের। শোরুমের দামি গাড়ির চাবি পেয়ে মনিরের পকেটে ঢুকে যেতেন অনেকেই। মেরুলবাড্ডার ডিআইটি প্রজেক্ট 11 নম্বর সড়কে মনিরের বাসায় পড়ে আছে বিলাসবহুল দুটি গাড়ি। বিআরটিএ বলছে, গাড়ি দুটি শেরপুরের এমপি ও সংসদের হুইপ আতিউর রহমান আতিক এবং কুড়িগ্রাম 3-এর সাবেক এমপি ডক্টর আক্কাস আলী সরকারের নামে। 2017 সালের 20 আগস্ট নিবন্ধন হওয়া গাড়ির ঠিকানা দেয়া হয় মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবন। গোয়েন্দা সংস্থা বলছে, গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনা হলেও ব্যবহার করতেন গোল্ডেন মনির, আর নাম্বার প্লেটে অটো কার সিলেকশনের নাম লেখা। হুইপ আতিউর রহমান আতিক স্বীকার করেন, গাড়ি তিনি নিজেই রেখেছিলেন মনিরের কাছে। নতুন গাড়ি তো ঠিক করে রাখছি আর কি। আমার সরকারি গাড়িটা থাকাতে আমি রাহাত ইউজটা করতেছি না আর কি। আরেক গাড়ির মালিক কুড়িগ্রামের সাবেক এমপি ডক্টর আক্কাস আলী সরকারের নামে। 2019 সালে 10 ফেব্রুয়ারি এই গাড়িটির ঠিকানা দেয়া হয় প্রগতি সরণির বাড়িধারা জে ব্লকের 74 নম্বর প্লট। এই প্লটেই মনিরের শোরুম অটো কার সিলেকশন। সাবেক এমপি আক্কাস আলীর দাবি করেন, সমস্যা দেখা দেয় গাড়ি ঠিক করতে দিয়েছিলেন শোরুমে। আমার গাড়ি রে ভাই, এটা দিয়ে আপনার গাড়িতে কি কিছু নাকি জব্দ করছে, এখন আমার লোক গেছে ডেলিভারি দেওয়ার কথা, সেখানে কি ওনার গ্যারেজে নাকি নিয়ে যা রাখছে, এখন মনে করছে এটা অনুমোদনহীন গাড়ি। তবে গোল্ডেন মনিরের অর্থ ও সম্পদের কয়েক পৃষ্ঠার জব্দ তালিকার কোথাও নেই এই গাড়ির তথ্য। এই সকল গাড়ির বিষয়ে তথ্যের জন্য আমরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বিআরটি এর সঙ্গে যোগাযোগ করেছি। বিলাসবহুল যে গাড়িগুলি আছে সে সকল গাড়ির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিআরটি তদন্ত শুরু করেছে। চতুর্থ দিনের মতো রিমান্ডে গোল্ডেন মনির। জিজ্ঞাসাবাদে নানা তথ্য মিলছে বলে জানায় পুলিশ। তবে অধিকতর তদন্তের জন্য গোল্ডেন মনিরকে শীঘ্রই দেওয়া হবে ডিবির কাছে। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, স্পর্শকাতর মামলা, এবং সেই বিবেচনায় ইতিমধ্যে ডিবি গুলশান ডিভিশন তারা কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এবং ডিবি গুলশান ডিভিশন এবং গুলশান ডিভিশন মিলে একসাথে কিন্তু এই মামলা যে তদন্তের বিষয়গুলো আমরা এখন একসাথে আমরা নির্বাহ করব, এবং এর মাধ্যমে আমরা মনে করি যে তদন্তের ক্ষেত্রে একটি নতুন ডাইমেনশন যোগ হলো। গেল শনিবার আটকের পর রোববার গোল্ডেন মনিরকে 18 দিনের রিমান্ডে পাঠান আদালত। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সহ 4 জনের অবৈধ সম্পত্তির অনুসন্ধান করবে দুদক। তাদের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এমপি পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম, শালিকা জেসমিন আক্তারকেও 148 কোটি টাকার অবৈধ লেনদেন এবং প্রায় 2 কোটি 31 লাখ টাকার সম্পত্তি গোপন করার অভিযোগে আসামি করা হয়েছে।
মানব পাচার, ভিসা বাণিজ্য ও অর্থ পাচার সম্পর্কিত মামলায় শহীদকে জুনে কুয়েতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সেখানের কারাগারে পাঠানো হয়। এমপি পাপুল এখন সেখানকার কারাগারে বন্দী রয়েছেন। পাপুলের পরিবারের সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলো এবার প্রথম শ্রেণীর মতো সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। আগামী 7 ডিসেম্বরের মধ্যে ভর্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। নয়ন বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে গেল 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দফায় দফায় ছুটি বাড়িয়ে সবশেষ বন্ধ ঘোষণা করা হয় আগামী 19 ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়ে, কিন্তু করোনার ছুটির কারণে এই প্রথম দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি করা হবে। বুধবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আগে কিন্তু প্রাথমিক আর মাধ্যমিক সেটি আলাদা আলাদা হতো, কিন্তু আমরা যেহেতু এই একেবারে প্রাথমিক থেকে নিয়ে আমাদের একেবারে টারশিয়ারি শিক্ষা পর্যন্ত, বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত পুরো জিনিসটিকে ধারাবাহিকতা বজায় রাখা, একই সুতোয় গাঁথা, সেটির জন্য চেষ্টা করছি। ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে এলাকা ভিত্তিক কোটা 40 থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। আর ক্লাস্টার ভিত্তিক লটারিতে ঢাকার শিক্ষার্থীরা এক জায়গায় এবার 5 শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করার সুযোগ পাবে। এছাড়া আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব না বলেও জানান শিক্ষামন্ত্রী। যেমন ক্লাস্টার হয়, সেই ক্লাস্টারে প্রতি ক্লাস্টারে 5টি করে অপশন দিতে পারবেন। আমরা মনে হয় যে আমরা আরো বিস্তারিত, যদি আপনারা যা কিছু আপনাদের প্রশ্ন থাকতে পারে, সেগুলো সবই আমরা যখন পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে আমরা 7 তারিখের মধ্যে দিয়ে দিতে পারবো, তখন আপনারা পেয়ে যাবেন উত্তর। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কেও গুচ্ছ পরীক্ষায় আসার আহ্বান জানান। নয়ন বিশ্বাস, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভৌগোলিক ব্যবধানের সুযোগ দেশের তরুণ তরুণীদের কাজে লাগাতে হবে। বুধবার ফ্রিল্যান্সার পেশায় জড়িতদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তার সরকার প্রথম মেয়াদ থেকেই নানান পদক্ষেপ নিয়েছে বলেও জানান শেখ হাসিনা। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকতে চায় না জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তরুণ প্রজন্মকে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে এই অনুষ্ঠানের আয়োজন। এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল মাধ্যমে 6.5 লাখ ফ্রিল্যান্সারের পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 1996 সালের আগ পর্যন্ত সরকারি অফিসের কোনো স্তরেই কম্পিউটারের ব্যবহার ছিল না। সজীব অজেদ জয়ের পরামর্শই কম্পিউটারের আমদানি শুল্ক প্রত্যাহার করে এই খাতকে উৎসাহিত করা হয়েছে। ফ্রিল্যান্সিং পেশাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই সরকারের এই আয়োজন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জয়ের কাছ থেকে আমি কম্পিউটার শিখেছি এবং সে আমাকে পরামর্শ দিয়েছে যে এখানে যদি আমাদের মানুষকে কম্পিউটার শেখাতে হয়, তার উপরে ট্যাক্স কমিয়ে দিয়ে তাদেরকে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে, সুযোগ সৃষ্টি করতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং এই আধুনিক প্রযুক্তি পারবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। কর্মসংস্থান সৃষ্টিতে প্রথম মেয়াদ থেকেই তথ্য প্রযুক্তি খাতে ধারাবাহিক পরিকল্পিত উন্নয়ন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এদের একটা স্বীকৃতি দেওয়া, সেই কারণে আমি নির্দেশ দিয়েছিলাম, বলেছিলাম যে যারা আমাদের ফ্রিল্যান্সার তাদের একটা আইডি দরকার এবং তারা যে কাজটা করে এটাও তাদেরও যে একটা কর্মসংস্থান, সেটাও তাদেরকে দিতে হবে যাতে তারা ভালোভাবে আরো মনোযোগ দিয়ে কাজগুলি করতে পারে। ভৌগোলিক কারণে বিভিন্ন দেশের সঙ্গে যে সময়ের ব্যবধান, তাকে কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। চতুর্থ শিল্প বিপ্লবের সামনের সারিতে স্থান করে নিতে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতেও বলেন তিনি। ডিগ্রি নিয়ে চাকরি পিছনে ছুটে বেড়াবে কেন? নিজেরা উদ্যোক্তা হবে, নিজেরা বস হবে, নিজেরা কাজ দেবে, কাজ করবে এবং অপরকে কাজ দেবে। সেইভাবে আমরা ট্রেনিং দেওয়া শুরু করলাম।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির সব সুযোগ সুবিধা এখন প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দিচ্ছে তার সরকার। ঘরের গিন্নিরাও কিছু কাজ করে অর্থ উপার্জন করতে পারবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। তৃণমূল নেতাকর্মীদের আগ্রহ না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া নিয়ে দোটানায় পড়েছে বিএনপি। দলীয় প্রতীকে অংশ নিয়ে পূর্বের অভিজ্ঞতা আর নানা হয়রানির শিকার হওয়ার অভিযোগ এনে বিএনপি সিদ্ধান্ত নিচ্ছে দলীয় প্রতীকের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করবে তাদের প্রার্থীরা। নিউজ 24-কে এসব তথ্য জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। বিস্তারিত মারুফুর রহমানের প্রতিবেদনে। সারা দেশের বিভিন্ন পৌরসভায় ইতিমধ্যেই চলছে অনানুষ্ঠানিক গণসংযোগ। প্রার্থীরা ভোটারদের কাছ থেকে দোয়া চাইছেন, তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে বিএনপিতে। নির্বাচনের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করলেও বিএনপি নেতাকর্মীরা জানান, কোভিড-19 পরিস্থিতি আর ক্ষমতাসীন দল ও ইসির অধীনে যে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে খুব একটা আগ্রহ নেই তাদের। আমেরিকার যে প্রার্থী 5জন প্রার্থী দীর্ঘ প্রায় 1 মাস 1.5 মাস থেকে শোডাউন দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, তাদের সকলের মুখে আওয়াজ হলো যে আমরা দখল করবো, এবার দখল করবো। নির্বাচনের পূর্বে তাদের যে পেশি শক্তির ব্যবহার, যেটা প্রশাসনের ছত্রছায়ায় ঘটে, তখন দেখা যায় ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে না। তবে অনেক এলাকার মনোনয়ন প্রত্যাশীরা শুধু নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে কিংবা দলীয় নির্দেশনা পালনের জন্য নামকাওয়াস্তে নির্বাচনে অংশ নিতে চাইছেন। এ নিয়ে শিগগিরই নতুন করে সিদ্ধান্ত নেবে বিএনপি। পৌরসভা নির্বাচনের ব্যাপারে আগের যে উৎসাহ উদ্দীপনা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল, সেটা বর্তমানে খুবই কম। তো সেইটাকে স্বাগতম জানানোর জন্য তো পরিশ্রম করা, অর্থ বিনিয়োগ করা, নেতাকর্মীদেরকে কষ্ট দেয়া, মামলার মালিক হওয়া, এটার কোনো অর্থ হয় না। এ ধরনের একটা মানসিকতা বেশিরভাগ নেতৃবৃন্দের মধ্যে আছে। নীতি নির্ধারণী ফোরামের সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান, কেবলমাত্র নিয়ম রক্ষার জন্য নির্বাচনে যাওয়া নয়, বরং দলের সিদ্ধান্তের কারণে যেন তৃণমূল নেতাকর্মীরা হয়রানি না হয়, সেটাও ভাবার সময় এসেছে। নৌকা থাকলেও ওখানে আর অন্য কোনো মার্কা সে প্রার্থী দাঁড়াতেই পারবে না, সে প্রার্থীকে ঘর থেকে বেরোতে দেবে না, এমন একটা মতামত আছে। আরেকটা জিনিস হলো যে আমরা যারা নীতি নির্ধারণে আছি, আমাদের যে উপর যে নির্যাতনটা এক ধরনের, আর তৃণমূলের নির্যাতনটা হলো আরেক ধরনের। সেই মানে নির্যাতনটা খুব ভয়াবহ। তৃণমূলরা যেহেতু প্রত্যক্ষভাবে নির্যাতিত, সেই কারণে নির্বাচনের দিকে তো তাদের মত না থাকারই কথা। আগামী 28 ডিসেম্বর প্রথম দফার 25টি পৌরসভার ভোট। পৌরসভা নির্বাচনের পর এপ্রিল থেকে ধাপে ধাপে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিদেশিদের কাছে নয়, যদি নালিশ করতেই হয় দেশের জনগণের কাছে নালিশ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। বিভিন্ন দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক করে তারা আবার সার্বভৌমত্বের কথা বলে, তারা নাকি স্বাধীনতা রক্ষা করবে। তাই বলবো, দূতাবাসে নয়, ক্ষমতা যেতে চাইলে জনগণের কাছে যান। নালিশ বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে করুন, জনগণের মন জয় করুন। সরকার নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করবে না বলেছেন মিল মালিকরা। তারা ধানের সাথে চালের মূল্য সামঞ্জস্য করার দাবি জানিয়েছেন। আর সরকারকে সহযোগিতা না করলে বাধ্যতামূলক খাদ্যশস্য সংগ্রহের হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী ও মিলারদের এমন পাল্টাপাল্টি বক্তব্যে মৌসুমের শুরুতেই চাল সংগ্রহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আব্দুল সালাম বাবু ও বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি আমন মৌসুমে ৩৭ টাকা দরে ৬ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। মিলারদের জন্য সরকারের কাছে চাল সরবরাহের চুক্তি সম্পাদনের শেষ সময় ২৬ নভেম্বর। তবে সরকারের বেঁধে দেয়া মূল্যে চাল সরবরাহ করতে রাজি নন মিল মালিকরা। বলছেন, ধানের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে চাল প্রস্তুতে কেজি প্রতি খরচ ৪৩ টাকা, তাই দাম পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে চুক্তি সম্পাদনের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি তাদের। বগুড়ায় বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভায় এ দাবি জানান তারা। ধানের বাজার অনেক বেশি,
সরকারের ঘরের চাইতেও দাম বেশি। ধানের বাজারের সঙ্গে সরকারের দেওয়া বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চাউলের বাজারটা নির্ধারণ করলে আমরা দিতে পারবো, এর বাইরে আমাদের কিছুই করার নাই। মিল মালিকদের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁয় এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ধান চাল সংগ্রহে মিলাররা সহযোগিতা না করলে প্রয়োজনে বাধ্যতামূলক নীতি অনুসরণ করা হবে। সরকারকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন, ভালো। সহযোগিতা যদি না করেন, আপনারা যদি কঠোর হন, আমরাও কঠোর হতে বাধ্য হব। পাক্ষিক প্রোডাকশনের উপরে একটা পার্সেন্টেজ করে দেওয়া, পার্সেন্টেজ চাউল মিলে দিতে হবে, বাকিটা আপনারা বাজারজাত করবেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীতের শুরুতেই হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ৩০ ঘন্টার ব্যবধানে পড়েছে ৩টি বস্তি। এসব ঘটনাকে সতর্ক বার্তা বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা উত্তরের মেয়র বলছেন, বারবার বস্তি পোড়া রোধে লোকালয়ের পাশেই প্রধানমন্ত্রীর নির্দেশে ফায়ার স্টেশন করা হবে। পুড়ে যাওয়া বস্তিবাসীদের ঘুরে দাঁড়াতে সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। করোনার বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে ক্লান্ত মানুষগুলো হঠাৎই নিঃস্ব আগুনের ভয়াবহ ছোবলে। লকডাউনের মাঝে সঞ্চয় ভেঙে বেঁচেছিলেন কোনো মতে, এবার আগুন নিয়েছে শেষ আশ্রয়টুকু। যেদিকে চোখ যায় পোড়া জনপদ, কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে গেছে রাজধানীর 7তলা বস্তি, মোহাম্মদপুরের বিহারীপট্টির একাংশ ও কালশির বাউনিয়াবাদ বস্তি। বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে অসহায় মানুষদের। কোথায় গেছে না গেছে সেটাও করতে পারি না, শুধু মানুষগুলো আমরা বাইরে এসে আমরা কিচ্ছু বের করতে পারি না। কোন তারা ষড়যন্ত্র করে 5টা লোক আসরের আজানটা দিচ্ছে আপা, তখন আমি ওখানে চেয়ারে বসা, আমি আমার ছেলের আরবি পড়তে পারি, বসার পরে 5টা লোক বের হয়েছে, বেরোর পরে আমার এক লোক বলতেছে কি আগুন আগুন। আপনাদের কাছে বিচার, এই বিচারগুলো ক্ষতিপূরণগুলো কে দেব? কমিশনার দেব না শেখ হাসিনা দেব? আমাকে দীর্ঘদিন ধরে মামলা চলতেছে কোর্টে, এই বস্তি উচ্ছেদকরণের। আজকে বস্তি উচ্ছেদ করবার লাগে এই জায়গাটা হলো সরকারি মালিকানা, হাউজিং এর জায়গা। প্রতি বছরই শীত আসলে আগুনের ঘটনা বাড়ে। এবার শীতের শুরুতেই পরপর 3টি আগুনের ঘটনায় সতর্ক ও সচেতনতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বস্তি এলাকাগুলোতে হাইডেন সিস্টেম যেন করা যায়, ইন্ট্রোডিউস করা যায়, ওয়াশার মাধ্যমে যাতে হাইডেন সিস্টেম ইন্ট্রোডিউস করা যায়। তারপরে প্রত্যেকটা বাড়িকে লোকজনকে সচেতন করা আগুন নিবানোর ব্যাপারে, তাহলে কিন্তু দেখা যাবে যারা সাস্টেনেবল মানে আপনি স্লাম এরিয়া কিন্তু গড়ে তোলা সম্ভব হবে। পরপর কেন আগুন লাগছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ঢাকা উত্তরের মেয়র। বস্তিবাসীদের জন্য স্থায়ীভাবে কিছু করার কথাও জানান তিনি। স্থায়ী সমাধান করার জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনেকবার বলছে যে বস্তিবাসী যারা আছে তাদের জন্য একটা এই সমাধান করা দরকার। লোক থেকে গভর্নমেন্টে যে যারা জায়গা আছে তাদের সাথে আলাপ করে কিছু ওখানে থাকবে, কিছুকে আবার আরেক জায়গায় নিতে হবে। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীকে ঘুরে দাঁড়াতে পাশে থাকারও আশ্বাস দেন উত্তরের মেয়র। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। ইসলামিক সহযোগিতা সংস্থা OIC পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 47তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রাতে এই ফলাফল জানা যায়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরের এ সময় করোনার কোনো লক্ষণ ছিল না। আক্রান্ত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তার পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। দেশে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 39 জনের। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে মোট 6,487 জন।
নতুন শনাক্ত হয়েছেন 2,156 জন। এখন পর্যন্ত 4,54,146 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,302 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,001টি। শনাক্ত বিবেচনায় 24 ঘন্টায় প্রতি 100 নমুনায় 13.47% এবং এখন পর্যন্ত 16.84% শনাক্ত হয়েছে। দ্রুত কার্যকর ভ্যাকসিনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও রাশিয়া। মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার পর এবার নিজেদের ভ্যাকসিনের সফলতার দাবি করেছে মস্কো। মঙ্গলবার নতুন প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে স্পুটনিক 5 নামের টিকাটি করোনার প্রতিরোধে 95% কার্যকর বলে দাবি করেছে পুতিন প্রশাসন, যা প্রথম দফায় দাবি হয়েছিল 91.4%। ভ্যাকসিন তৈরি ও সরবরাহে জার্মানিকে সহযোগিতার জন্য চীন প্রস্তুত বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বয়স্ক নাগরিক এবং চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সবার আগে করোনা টিকা দেবে স্পেন। এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা 6,99,000 ছাড়িয়ে গেছে। মোট প্রাণ হারিয়েছে 14,14,000-এর বেশি মানুষ। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার পরও ধর্ষণের সংখ্যা কমছে না, এমন সমীক্ষা আইন ও সালিশ কেন্দ্রের। বিশেষজ্ঞরা বলছেন, আইন হলেও আইনের প্রয়োগ না হওয়া পর্যন্ত ধর্ষণের সংখ্যা কমবে না। এছাড়া পর্নোগ্রাফির আসক্তি, মাদকাসক্তি, পরিবার ও সমাজে নারীকে সম্মানের চোখে না দেখাকেও ধর্ষণের অন্যতম কারণ বলে মনে করেন তারা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অন্তর্বিশ্বাসের প্রতিবেদন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 10 মাসে দেশে 1,349 জন ধর্ষণের শিকার হয়েছেন। আর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির তথ্য অনুযায়ী ঢাকায় সেপ্টেম্বরে 60টি ধর্ষণের ঘটনায় মামলা হয়। অক্টোবরে এই সংখ্যা ছিল 85। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে এ সংক্রান্ত আইনটির সংশোধনী প্রস্তাব অনুমোদন করে বাংলাদেশ সরকার। এরপর 18 নভেম্বর ধর্ষিতার বদলে ধর্ষণের শিকার শব্দবন্ধ বসিয়ে জাতীয় সংসদে আইনটি পাশ হয়। এই সময়ের মধ্যে এবং পরেও ধর্ষণের অন্তত 191টি ঘটনার তথ্য উঠে আসে গণমাধ্যমে। সেই আইনের প্রয়োগের একটা বড় সমস্যা রয়েছে। এখন যদি জিজ্ঞেস কেন প্রয়োগ হয় না, আমি সবচেয়ে আগে বলবো যে একটা জবাবদিহিতার একটা অভাব আছে, যে যার যেই দায়িত্ব পালন করা সে তার ঠিক মতন সময় মতন সেই দায়িত্ব পালন করছে না। পুলিশ যেখানে কেস ফাইল হয় সে আরো অনেক তৎপর হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। এদিকে নারী অধিকারের সাথে সংশ্লিষ্টরা বলছেন, পরিবারে নারীকে সম্মান না দেয়া হলে এই সমস্যার সমাধান হবে না, সামাজিক মূল্যবোধেরও পরিবর্তন আনতে হবে। সংসারে, বাড়িতে নারীকে কি চোখে দেখা হয়, তাই আমাদের এখানে পারিবারিক নির্যাতন এত বেশি, কারণ নারীর সম্মান নাই। পর্নোগ্রাফির বিভিন্ন ভাবে যেই অপপ্রচারটা হচ্ছে এবং সেটা যেভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা নিয়ন্ত্রণের জন্য সরকার থেকে কোনো কাজ হচ্ছে না। সেখানে কিন্তু পরিবার থেকে যে কাজটা করা উচিত সেগুলো করা হচ্ছে না। তারা আরো বলেন, করোনার সময়ে ঘরবন্দি থাকা, চাকুরি হারানো এবং বিভিন্ন মানসিক চাপে থাকা পুরুষদের নির্যাতনের অন্যতম শিকার হয়েছেন নারীরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। করোনাকালে চাকুরিচ্যুত গণমাধ্যম কর্মীদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত করোনায় গণমাধ্যমের লড়াই শীর্ষক চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন প্রতিমন্ত্রী। করোনার কঠিন সময়ে গণমাধ্যম কর্মীদের চাকুরিচ্যুত না করতে মিডিয়া হাউস মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। নিউজ 24-এর বার্তা প্রধান রাহুল রাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এনামুল হক, গাজী গ্রুপের ডিএমডি গোলাম মুর্তজা বাপ্পা, শাকের আহমেদ সহ আরো অনেকে।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী তন্দ্রা মজুমদার সুজাতা বুধবার সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিউজ 24-কে এ খবর নিশ্চিত করেছেন। 60-এর দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা। 1965 সালে মুক্তি পাওয়া রূপবান চলচ্চিত্রে মাত্র 12 বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। তবে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে 1963 সালে সালাউদ্দিন পরিচালিত ধারাপাতের মাধ্যমে। 1977 সালে সুজাতা নায়িকা হিসেবে সবশেষ রহিম নেওয়াজ পরিচালিত রাতের কলি চলচ্চিত্রে অভিনয় করেন। সিলেটে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবরকে পালাতে সহায়তাকারী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন মৈত্র ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে 18 নভেম্বর থেকে তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতদের মধ্যে সৌমেনকে রংপুরে ও আব্দুল বাতেনকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলায় এই নিয়ে এসএমপির মোট 7 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত, 3 জনকে প্রত্যাহার করা হলো। তিন হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে 2 নবজাতকের মৃত্যুর ঘটনায় 2 হাসপাতালের দেয়া প্রতিবেদনের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। শুনানিতে 4 অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি 18 জানুয়ারি। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের বিএসএমএমইউ জানায় 2 নবজাতককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আর শিশু হাসপাতাল জানিয়েছে হাসপাতালে শিশু দুটিকে আনা হয়েছিল, এটা কর্তৃপক্ষকে জানানো হয়নি। বাড়তি খরচের কথা চিন্তা করে বাবা নবজাতক 2 শিশুকে নিয়ে চলে যায়। 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সহ 7 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। এ সময় নিজেদের দাবি নিয়ে সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ সচিবালয়ের সামনে তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা পরিবারের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। একই সাথে কোটা পুনর্বহালের দাবি অবিলম্বে না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সঙ্গে ইসলামী ব্যাংকের নতুন একটি এটিএম বুথ খোলা হলো বসুন্ধরা আবাসিক এলাকায়। এই এটিএম বুথটি ইসলামী ব্যাংকের বাড়িধারা শাখার অধীনে থাকবে। বুধবার বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ বাজার সারাবেলার পাশে এই এটিএম বুথ খোলা হয়। এটি ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোনের 50তম এটিএম বুথ। বুথটি উদ্বোধনের সময় ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মনিরুল মওলা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যাংকিং এর সিইও শওকত আকবর সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রথম নীতি বদলে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন। হোয়াইট হাউসের পথে প্রশস্ত হওয়ার নিজের পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় 3 সপ্তাহ পরে পরাজয় স্বীকার করে ফের অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় লিখেছেন, 3 নভেম্বরের ভোটে কারচুপি হয়েছিল। খেলার খবর। পৃথিবী ছেড়ে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলেন হ্যান্ড অফ গড খ্যাত এই ফুটবলার। কিছুদিন আগেও নিজের 60তম জন্মদিনে ছিলেন আইসোলেশনে। সেখান থেকেই ভক্তদের সঙ্গে ভাব বিনিময় করছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এর 2 দিন পরই হঠাৎ হাসপাতালে ভর্তি হন তিনি। তবে পরদিন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। দ্রুত অস্ত্রোপচার করানো হয়। সফল অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হয়েই হাসপাতাল ছেড়েছিলেন ফুটবল বিশ্বের এই বিস্ময় ফুটবলার। মানসিক চাপ ও অবসাদের কারণে ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ম্যারাডোনার বিদায়ে শোকের সাগরে ভাসছে পুরো পৃথিবী।
এবারে ক্রিকেটের খবর। বঙ্গবন্ধু টি-20 কাপে আগামীকাল সাকিব মাহমুদুল্লাহর খুলনার মুখোমুখি হচ্ছে রাজশাহী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়ে দুই দলই আছে দারুণ ছন্দে। এদিকে সন্ধ্যা 6:30টায় ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। একাডেমিতে সৌম্য মুস্তাফিজের আলাপ আলোচনা। একজন যেমন চট্টগ্রামের ব্যাটিং স্তম্ভ, অন্যজনকে বলা চলে বোলিং ডিপার্টমেন্টের নিউক্লিয়াস। লিটন মোসাদ্দেকও আছেন জাতীয় দলের পরীক্ষিত ব্যাটসম্যান লিটন দাস। নিজের দিনে মাটিতে নামিয়ে আনতে পারেন প্রতিপক্ষের বোলারদের। টি-20-র মারকাটারি যুগে স্পিনার তাইজুলকেও বেশ মনোযোগী হতে দেখা যায় ব্যাটিং সেশনে। বঙ্গবন্ধু টি-20 কাপে চট্টগ্রামের মিশন শুরু হচ্ছে ঢাকার বিপক্ষে, যে দলটা গেল ম্যাচেই তরি ডুবিয়েছে তীরে এসে। তাই একদিন বিরতিতে বিশ্রাম নয়, পুরোদমে মুশফিক রুবেলরা করেছেন অনুশীলন। প্রথম ম্যাচের হার থেকে নেয়া শিক্ষায় ঘুরে দাঁড়াতে প্রস্তুত বেক্সিমকো ঢাকা। বিপরীতে গাজী গ্রুপ চট্টগ্রাম যে মুখিয়ে দারুণ সূচনার। আমরা সেটা সর্ট আউট করছি এবং ইনশাল্লাহ প্র্যাকটিস সেশনে সেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব যে কোথায় আমরা ভুল করেছি। তো আই হোপ যে নেক্সট গেমে ভুলগুলো কমে আসবে। আমরা যদি আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে আমাদের যে টিম, আমরা ইনশাল্লাহ পজিটিভ রেজাল্টই আশা করছি। শেষ ওভারে নাটকীয় জয়। সাকিব মাহমুদুল্লাহরা ফুরফুরে মেজাজে। কাগজে কলমে রাজশাহীর চেয়ে এগিয়ে এই দলটা। তবে অনিশ্চয়তার ক্রিকেটে দিনের খেলাটাই আসল। আর তাই হয়তো দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে ছাড়াই ঢাকাকে ধরাশায়ী করে রাজশাহী। সেই জয়টাই আত্মবিশ্বাসের পুঁজি। আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো একটা উইন, আমাদের টিমের জন্য একটা ভালো স্পিড বয়ে আনবে আমি মনে করি, এবং আশা করছি যে নেক্সট ম্যাচের জন্য এটা আমাদের জন্য একটা ভালো ইন্সপায়ার হবে। প্রথম দিনে সিনিয়রদের মিশেলে জ্বলে উঠেছিল তরুণ ক্রিকেটাররা। দ্বিতীয় দিনে বাজিমাত করবে কারা, সেদিকে নজর থাকবে সবার। আরিফুল ইসলাম, নিউজ 24। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।